প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার এবিটি এর টেস্ট পেপারের নতুন একটি পেজ সলভ করতে বসেছি। পেজ নাম্বার 479, লাইফ সায়েন্স। তোমরা এটা ফলো করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে এটা সাবস্ক্রাইব করবে। আমরা শুরু করি। বিভাগ ক। 1 সুন্দরী গাছের শ্বাসমূলে কী ধরনের চলন দেখা যায়? অনুকূল জিওট্রপিক, অর্থাৎ অভিকর্ষের দিকে এর কি চলন ঘটে? প্রতিকূল জিওট্রপিক, ফোটোন্যাস্টিক এবং প্রতিকূল কেমোন্যাস্টিক। সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে চলন ঘটে, তাই এই প্রকার চলনকে বলা হয় প্রতিকূল জিওট্রপিক চলন। 1 অপশান বি। একটি নিউরো হরমোন হল TSH, T3, ADH, GH। এর মধ্যে নিউরো হরমোন আমরা জানি যে হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে খরিত হয় এবং এটা হচ্ছে ADH। তাহলে 2 অপশান হচ্ছে ADH, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। বার্ধক্যজনিত দৃষ্টিহীনতাকে কি বলে? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট এবং প্রেসবায়োপিয়া। বার্ধক্যজনিত অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে কি ঘটে? যে লেন্সের যে সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়, ফলে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিকই থাকে। এই ধরনের যে ত্রুটি তাকে বলে প্রেসবায়োপিয়া। এর অপশানটা হবে 3 অপশান হচ্ছে ডি। 4 এস দশায় শেষে কোন কোষের ক্রোমোজোমের পরিমাণ? কোনো কোষের ক্রোমোজোমের পরিমাণ এস দশায় DNA সংশ্লেষ ঘটে এবং ক্রোমোজোমের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়, অর্থাৎ এটা হবে দ্বিগুণ, অর্থাৎ ডিপ্লয়েড হবে 2n। মাইটোসিস ও মেয়োসিস কোষ বিভাজনের পার্থক্যগুলি সঠিক কোনগুলি সঠিক আমাকে নির্বাচন করতে হবে। দেখো, এ পাশে বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো, এবং ডান পাশে মেয়োসিস এবং মাইটোসিসের কোষ বিভাজনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। সম্পাদনের স্থান কোথায় ঘটে? মেয়োসিস কোথায় ঘটে? দেহ মাতৃকোষ, এটি ঠিক নয়। মেয়োসিস ঘটে জনন মাতৃকোষে, সুতরাং এটি ভুল। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে দেহ মাতৃকোষে, সুতরাং এ অপশান দুটোই ভুল। বি বিভাজনের ক্ষেত্রে দেখি, মেয়োসিস কোষ বিভাজন 2 বার ঘটে, এটি ঠিক, কারণ মেয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরপর 2 বার বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে 1 বার, এটাও ঠিক, কারণ মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম 1 বার বিভাজিত হয়, সুতরাং বি অপশানটি রাইট। সি 2 অপশানটা রাইট। 3 অপশানটা দেখি আমরা। উৎপন্ন কোষ, মেয়োসিসের ক্ষেত্রে 2টি কোষ তৈরি হয় না, মেয়োসিসের ক্ষেত্রে 4টি কোষ উৎপন্ন হয়, কারণ আমি একটু আগে বললাম যে 2 বার বিভাজিত হয়। প্রথম বিভাজনের ফলে মেয়োসিস 1-এর ফলে 2টি কোষ, এবং মেয়োসিস 2-তে ওই 2টি কোষ নিয়ে আবার বিভাজন শুরু হয়, ফলে সেখানে 2টি কোষ থেকে আবার 2টি কোষ তৈরি হয়, মোট 4টি কোষ হতো, সুতরাং এটি ভুল। মাইটোসিস কোষ বিভাজনে 1 বার বিভাজিত হয়, সুতরাং একটি কোষ থেকে 2টি কোষ হবে, সুতরাং 3-এর এই দাগটি, এই অপশানটি ভুল আছে। 4-এর অপশানটা আমরা লক্ষ্য করি। গুরুত্বর ক্ষেত্রে মেয়োসিস কোষ বিভাজনে প্রকরণ ঘটে, এটি সঠিক, কারণ মেয়োসিস কোষ বিভাজনকালে ক্রসিং ওভার ঘটে। তার ফলে কি ঘটে? তার ফলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত যে গ্যামেট উৎপন্ন হয়, এই গ্যামেটের মিলনের ফলেই অপত্য জীবে প্রকরণ আসে। ফলে এই রাইটটা, এই অপশানটা ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনে বৃদ্ধি আর ক্ষয়পূরণ হয়, একদম ঠিক। তাহলে আমরা এই 4 দাগ, অর্থাৎ 2 আর 4 ঠিক আছে। দেখি কোথায় আছে। ঘ অপশানটা দেখো, 5 ঘ, এই অপশানটা ঠিক আছে। অর্নিথোফিলি ফুলের উদাহরণ। অর্নিথোফিলি মানে কি? অর্নিথোফিলি মানে পক্ষী পরাগী। পক্ষী পরাগী ফুল পলাশ, প্রথমটাই পেয়ে গেছি আমরা। পলাশ, শিমুল, মাদার, এই সমস্ত উদ্ভিদ হচ্ছে পক্ষী পরাগী, অর্থাৎ এর অপশানটা হবে 6 হচ্ছে পলাশ। নিচের কোন জিনোটাইপ হোমোজাইগাস প্রকৃতির? হোমোজাইগাস, দেখো প্রথমটি লক্ষ্য করি, এ দাগে কি আছে? 1-এর সাথে কালো গোলাকার, কালো হোমোজাইগাস, কিন্তু গোলাকারের ক্ষেত্রে
একটি বড় হাতের আর একটি ছোট হাতের আর আছে, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মিশ্রিত আছে। এই অপশানটা কিন্তু তাহলে পুরোটা কিন্তু হোমোজাইগাস হচ্ছে না। নেক্সট দেখো বি দাগে দেখো বড় হাতের দুটি ছোট হাতের দুটি আর আছে, অর্থাৎ সাদা গোলাকার। গোলাকারের ক্ষেত্রে ঠিক একইভাবে এক্ষেত্রে কিন্তু হোমোজাইগাস অবস্থানটা নেই, সুতরাং এই জিনোটাইপটার জন্য এটি কিন্তু আমরা নিতে পারছি না। সি অপশানটা লক্ষ্য করি, সি অপশানটা কালো এবং গোলাকার উভয় ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থান আছে, হোমোজাইগাস অবস্থান নেই। ডি অপশানটা লক্ষ্য করব সাদা কুঞ্চিত, এই ক্ষেত্রে দেখো সাদার ক্ষেত্রেও দুটি অ্যালিলিক জিন কিন্তু একই প্রকারের এবং কুঞ্চিতর ক্ষেত্রেও কিন্তু একই প্রকারের, অর্থাৎ এটি পুরোটাই কিন্তু এই জিনোটাইপটা হবে হোমোজাইগাস, অর্থাৎ একই প্রকারের, অর্থাৎ যে অ্যালিলিক জিনগুলো যেন একই প্রকার হয় তাকে আমরা হোমোজাইগাস অবস্থানটা বলবো। তাহলে 1-7 ডি। 1-8টা লক্ষ্য করি, দেখো এখানে একটা জিনোটাইপ দিয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম, গ্যামেট নির্ণয় করার সূত্রটা কি, 1-8টা আমি দেখিয়ে দিই। গ্যামেট নির্ণয় করার সূত্রটা হচ্ছে 2n। এবার এইখানটা আমরা লক্ষ্য করি এখানে হেটেরোজাইগাস কটি আছে, লক্ষ্য করো হেটেরোজাইগাস একটি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ এটি হেটেরোজাইগাস অবস্থান, অর্থাৎ একটা, অর্থাৎ আমরা এন মানে হচ্ছে হেটেরোজাইগাসের সংখ্যা, আমরা এই এনের মান 1 দিলাম, তাহলে 2 × 1 = দুটি গ্যামেট হবে। দেখো এখানে কোন অপশানটা আছে দুটি গ্যামেট, এই যে সি, তাহলে সি দাগে হবে 1-8 সি। হিমোফিলিয়ার বাহক মাতা এবং আক্রান্ত পিতা কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো বাহক মাতা আক্রান্ত পিতা। আমরা যদি এই অপশানটা একটু লক্ষ্য করি যে 9-এর দাগে 1-9 বাহক মাতা, তোমরা এটা কিভাবে করবে, তোমরা যদি না বুঝতে পারো সঙ্গে সঙ্গে বাহক মাতা মানে একটা এক্সের মাথায় কি হবে, একটা এক্সের মাথায় স্বাভাবিক জিন আর একটা এক্সের মাথায় কিন্তু মিউট্যান্ট জিন, তার সঙ্গে পিতার ক্ষেত্রে পিতা কিন্তু আক্রান্ত হবে। এবার দেখো তোমরা এক্ষেত্রে কি করবে, এই এক্সটা দিয়ে এপাশের দুটোকে গুণ করবে, এপাশের দুটোকে গুণ করো, গুণ করলেই তুমি পেয়ে যাবে, এপাশের দুটোকে গুণ করছো, এবার এই পরের এক্সটা দিয়ে গুণ করো, ওপাশের দুটোকে আমরা গুণ করছি। এবার লক্ষ্য করো কন্যা সন্তানের কথা বলেছে, তাহলে এই একজন কন্যা সন্তান, এই একজন কন্যা সন্তান, অর্থাৎ এই যে টোটাল কন্যা সন্তান হচ্ছে কত 100%, তার মধ্যে 50% হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক হবে আর বাকি 50% কিন্তু আক্রান্ত হবে, অর্থাৎ এই অপশানটা আমরা নেব, অর্থাৎ দেখো 50% আক্রান্ত, দেখো এর মধ্যে কোথায় আছে 50%, এই যে, তাহলে 1-9 বি 50% আক্রান্ত হবে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে করলাম, যদি পুত্রের কথা বলতো তাহলে এখানে সেটাও পেতাম। আচ্ছা নেক্সট দেখো আমাদের দেহে হবে না, ওটা আমাদের দেশে হবে। পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি বাঁচতে পারে না, এটি ডারউইনের কোন প্রতিপাদ্য। পার্থেনিয়াম আমেরিকা থেকে গম আমদানির সময় ভারতবর্ষে এসছে, এটি একটি বিরুৎ শ্রেণী উদ্ভিদ এবং এত দ্রুত এরা বংশবৃদ্ধি করে যে দেশীয় প্রজাতি বংশবৃদ্ধির লোপ পেয়েছে এবং বিপন্ন হয়ে গেছে, এবং এটি কিন্তু দুটি প্রজাতির মধ্যে একটি প্রতিযোগিতা ঘটে, এবং যেহেতু দুটি ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা, সেই জন্য এটি হবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ এটা হচ্ছে 1-10 উত্তরটা হবে বি। নেক্সট 1-11 লক্ষ্য করো, পর্ণকাণ্ড হলো, পর্ণকাণ্ড আমরা জানি যে পর্ণকাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড, এই প্রথমেই অপশানটা পেয়েছি। ফণিমনসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে বাষ্পমোচন রোধ করার জন্য এদের কাণ্ড কি হয়, এদের কাণ্ড পাতার ন্যায় আকার ধারণ করে এবং পাতাগুলো কাটার মতো আকার ধারণ করে, তাহলে 1-11 এটাই হবে পরিবর্তিত কাণ্ড। 1-12 মিলার ও উরের পরীক্ষায় হাইড্রোজেন
মিথেন অ্যামোনিয়ার অনুপাত। এই প্রশ্নটা অনেকবারই দেয়, বারবার দিয়েছে। মনে রাখবে এর মধ্যে কোনটি একটি পরমাণু নিয়ে গঠিত, সেটি নিশ্চয়ই একটি এটি হচ্ছে হাইড্রোজেন, আর বাদবাকিগুলো কিন্তু কার্বন হাইড্রোজেন। পরেরটি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তো যার মধ্যে একটি আছে সেটি হবে এক, অর্থাৎ প্রথমে এক, তারপরে দুটো আছে যেহেতু দুই, তাহলে 1:2:2 হবে। কোথায় আছে দেখি, সি। তাহলে 1/12 অপশানটি, উত্তরটি হবে সি। 1/13 রোমন্থন ঘোড়া। রোমন্থন ঘোড়া কাকে বলে? রোমন্থন ঘোড়া বলে মেরিচিপ্পাসকে। কেমন, এটা মনে রাখবে। মেরিচিপ্পাস হচ্ছে রোমন্থন ঘোড়া। আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। কেমন, আধুনিক ঘোড়াটা হচ্ছে ইকুয়াস, রোমন্থন ঘোড়া হচ্ছে মেরিচিপ্পাস। 1/13 সি অপশান হচ্ছে তার উত্তর। 1/14 নাইট্রিফিকেশনে সাহায্য করে। নাইট্রিফিকেশনে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে, প্রথমেই পেয়ে গেছি, নাইট্রোসোমোনাস। তোমরা জানো অ্যামোনিয়া থেকে দুটি ধাপে নাইট্রিফিকেশন ঘটে। প্রথমে নাইট্রাইট, এবং সেক্ষেত্রে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া সাহায্য করে, এবং পরের ধাপে নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত হয়, সেখানে ব্যাকটেরিয়া সাহায্য করে। 1/15 ভুল তথ্যটি নির্বাচন করো। এর মধ্যে কোনটি ভুল? প্রথমটি লক্ষ্য করি, পিবিআর এবং জেএফএম স্থানীয় মানুষরা সংযুক্ত। পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, স্থানীয় জীববৈচিত্র্যের একটি নথি। মানুষের ওখানকার স্থানীয় মানুষদের সংযুক্ত করা হয় এর সঙ্গে। নেক্সট হচ্ছে জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটি হচ্ছে যে বনভূমি, হারানো বনভূমি, ধ্বংস হয়ে যাওয়া বনভূমিকে পুনরুদ্ধার করতে এই প্রকল্পটি তৈরি হয়। কেমন, তাহলে এক্ষেত্রেও কিন্তু মানুষের সঙ্গে এই প্রকল্পের সংযুক্ত করা হয়েছিল। তাহলে এটা রাইট। জলদাপাড়া এবং বেতুয়া দুয়ারি পশ্চিমবঙ্গে অবস্থিত, এই অপশানটাও রাইট। বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো এর ম্যাবের কর্মসূচি, একদম ঠিকই। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কো এর যে অন্তর্গত ম্যাব, অর্থাৎ এই ম্যাব এর অন্তর্গত একটি কর্মসূচি, এটাও রাইট। ডি হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এক্স-2 সংরক্ষণের অন্তর্ভুক্ত। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এটি কিন্তু এক্স-2 সংরক্ষণ নয়, কারণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এই দুটি কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়। এক্স-2 মানে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা তো ঠিক নয়। তাহলে আমরা ভুল কোনটা? ডি, এটা হবে 1/15 হচ্ছে ডি, তার অপশান, উত্তরটা হবে। এবার 2/1 শূন্যস্থান দিয়েছে, আমরা শূন্যস্থানগুলো এখানে আমরা লিখছি এক এক করে। 2/1 দেখো, রেটিনা যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না, রেটিনা যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না তার নাম হচ্ছে পীতবিন্দু। মনে রাখবে পীতবিন্দু কাকে বলে? পীতবিন্দু হচ্ছে রেটিনা এবং অপটিক নার্ভের সংযোগের স্থলকে পীতবিন্দু বলে। নেক্সট হচ্ছে 2/2 সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর অংশ পেশিটান নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশ পেশিটান নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। দুটি কাজ করে সেরিবেলাম, একটি হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আর কি করে, আর পেশিটান নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক লিখবে। নেক্সট হচ্ছে 2/3 ড্যাশ হলো কোষচক্র নিয়ন্ত্রণকারী উৎসেচক। কোষচক্রের নিয়ন্ত্রণকারী উৎসেচকের নাম হচ্ছে সিডিকে। সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কেমন, এটি হচ্ছে একটি উৎসেচক যা এটি কোষচক্র নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 2/4 হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে। হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে সেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। আমরা জানি যে হেটেরোজাইগাস জীবে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসঙ্গে থাকে। তাহলে প্রকট বৈশিষ্ট্যের সান্নিধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না, ফলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থাকবে। 2/5 লক্ষ্য করো, ক্যান্সারজনিত রাসায়নিক পদার্থকে কি বলে?
ক্যান্সারজনিত রাসায়নিক পদার্থকে কার্সিনোজেন বলে। মনে রাখবে, কার্সিনোজেন বলা হয়, ক্যান্সার সৃষ্টি করে। নেক্সট 2.6, কৃষি জমিতে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস। দাহ্য গ্রিনহাউস গ্যাস কি? গ্যাসের নাম হচ্ছে মিথেন, CH4। নেক্সট, এবার আমরা সত্য মিথ্যা লিখব। 2.7 লক্ষ্য করো, টিউলিপ ফুলে থার্মোনাস্টি চলন দেখা যায়। এটা ঠিক, এটা সত্য। টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে এবং উষ্ণতা হ্রাস পেলে টিউলিপ ফুলের পাপড়িগুলি মুদে যায়। নেক্সট আমরা 2.8 লক্ষ্য করব, একটি মিশ্র স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু। না, আমি এখানে একটা সূত্র তোমাদের আমি কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে সংজ্ঞাবাহ স্নায়ু হচ্ছে অলফটরি। তাহলে অল মানে অলফ্যাক্টরি, অপ মানে অপটিক এবং টরি মানে অডিটরি, এই তিনটি হচ্ছে সংজ্ঞাবাহ। সুতরাং এটি হচ্ছে মিথ্যা, এটি সংজ্ঞাবাহ স্নায়ু। নেক্সট হচ্ছে 2.8। 2.9 লক্ষ্য করো, স্ত্রী ও পুরুষের অটোজমের কোনো পার্থক্য নেই। একদম সত্য। অটোজম কিন্তু উভয় ক্ষেত্রে 22 জোড়া করে অটোজম থাকে, অর্থাৎ 44টি করে অটোজম থাকে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অটোজম হচ্ছে জীবদেহের যে দৈহিক বৈশিষ্ট্য সেগুলো নিয়ন্ত্রণ করে। 2.10 লক্ষ্য করো, পুরুষরা হিমোফিলিয়ার বাহক হতে পারে না। এই অপশানটিও সত্য, কারণ হচ্ছে পুরুষরা যেহেতু হিমোফিলিয়ার জিনটি প্রচ্ছন্নধর্মী এবং এক্স ক্রোমোজোম দ্বারাই বাহিত হয় এবং পুরুষদের ক্ষেত্রে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই এক্স ক্রোমোজোমে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এক্স ক্রোমোজোমে এই হিমোফিলিয়ার মিউট্যান্ট জিনটি থাকলেই তারা কিন্তু হেমিজাইগাস, এই অবস্থাটাকে বলে হেমিজাইগাস অবস্থায় তারা আক্রান্ত হয়। পুরুষরা কিন্তু কখনো বাহক হতে পারে না, বাহক কিন্তু হবে মহিলারা। কিন্তু অটোজমের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু বাহক হয়, এটা একটু মনে রাখবে। নেক্সট হচ্ছে 2.11। এক্ষেত্রে দেখো তোমাদের এই যে অপশানটা দিয়েছে, এখানে দিয়েছে দেখো কটি গ্যামেটের সংখ্যা 16টি। এটা সত্য না মিথ্যা? এবার ভালো করে লক্ষ্য করো, প্রথমে বড় হাতের এম, প্রথমে এখানে একটা প্রথমটা হচ্ছে বড় হাতের এম ছোটো হাতের এম, একটা হেটেরোজাইগাস। তারপরে বড় হাতের এন ছোটো হাতের এন আর একটা হেটেরোজাইগাস, দুটো হলো। তারপরে বড় হাতের দুটো বি আছে, এটা হেটেরোজাইগাস নয়। তারপরে বড় হাতের আর ছোটো হাতের আর এখানে একটা হেটেরোজাইগাস। টোটাল হেটেরোজাইগাসের সংখ্যা কত? আগে গুনবে 3টে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n মানে হেটেরোজাইগাসের সংখ্যা, তার মানে 2 গুণ 2 গুণ 2, 2 দুখানি 4 আর 2 8, 4 দুখানি 8, 8টা হবে। এখানে লিখেছে 16টা, সুতরাং এটা মিথ্যে, এটা মিথ্যা। 2.12 লক্ষ্য করো, ex-situ সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এটা আমরা জানি যে ex-situ সংরক্ষণ, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ex-situ সংরক্ষণের একটি পদ্ধতির নাম হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। সেখানে কৃত্রিম পদ্ধতিতে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বিভিন্ন উদ্ভিদের বীজ, তারপরে পরাগরেণু, প্রাণীদের জননক সংরক্ষণের জন্য। কেমন? তাহলে এই অপশানটা কিন্তু সত্য, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেন। নেক্সট হচ্ছে স্তম্ভগুলো আমরা মেলাবো। আমরা এই পাশটা চলে যাই, স্তম্ভগুলো মেলাবো। এবার দেখো প্রথমে 2.13 আছে। 2.13তে কী আছে? 2.13তে ডেনড্রন আছে। ডেনড্রন ডান দিকে লক্ষ্য করো কোনগুলো আছে অপশান। ডেনড্রনের মধ্যে এই যে নিউরন, তাহলে ডি লিখবে, এরকম করে ডি লিখে তারপরে কিন্তু নিউরন লিখবে। তোমরা ডি অনেকেই লেখো না, আমার কাছে যারা পড়ো তারা ডি লিখছো না দেখছি, সুতরাং এটা কিন্তু লিখবে। নেক্সট দেখো হিস্টোন। 2.14 লেখো, আগে হিস্টোনটা লিখে নাও। এবার ডান দিকে লক্ষ্য করো কোনটা মিলছে। হিস্টোন হচ্ছে একটি ক্ষারীয় প্রোটিন। জি দাগ লেখো, জি দাগে লেখা আছে। এবার জি দাগ লিখে তারপরে তুমি লেখো ক্ষারীয় প্রোটিন। আচ্ছা, নেক্সট 2.15 লক্ষ্য করো কী আছে? শস্য নিউক্লিয়াস। আমরা জানি যে শস্য নিউক্লিয়াস এটি সপুষ্পক উদ্ভিদের যে জনন, সেখানে আমরা এটা পড়েছি এবং সেক্ষেত্রে শস্য নিউক্লিয়াসে নির্ণীত নিউক্লিয়াসে
সেই নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে অপর একটি পুংগ্যামেট মিলিত হয়। ফলে দেখো এখানে লেখা আছে, ফলে যে ক্রোমোজোম সংখ্যা হয় সেটি হচ্ছে ট্রিপ্লয়েড। এখানে দেখো বি দাগে রয়েছে ট্রিপ্লয়েড, এটি অপশান হবে বি, ট্রিপ্লয়েড লিখবে এবং ব্র্যাকেটে কি লিখবে, ব্র্যাকেটে 3n লিখবে। অর্থাৎ নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে পুংগ্যামেটের মিলনের ফলে শস্য নিউক্লিয়াস গঠিত হয়। 2-16টা লক্ষ্য করো, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা আমরা লক্ষ্য করতে পারি সন্ধ্যা মালতী, স্ন্যাপড্রাগন। কোরেন্স নামে একজন বিজ্ঞানী প্রথম এই পরীক্ষাটি করেছিলেন এবং তিনি লক্ষ্য করেছিলেন যে মেন্ডেলের এক সংকর জননের ন্যায় এদের যে ফিনোটাইপ অনুপাত 3:1 পরিবর্তে 1:2:1 হয় এবং ওর সঙ্গে জিনোটাইপ অনুপাতের কোনো পার্থক্য থাকে না। কেমন? এই যে এক ভাগ, এই যে দেখো এফ এফ দাগটা লক্ষ্য করো, এক ভাগ, এখানে কিন্তু এক ভাগ কি তৈরি হবে, এই অপশানটা রাইট। এক ভাগ হচ্ছে লাল, 2 ভাগ হচ্ছে গোলাপি এবং 1 ভাগ সাদা ফুল তৈরি হয় এক্ষেত্রে F2 জনুতে। কেমন? তাহলে এই অপশানটা রাইট। নেক্সট দেখো 2-17 লক্ষ্য করো, মানুষের হাত এবং বাদুড়ের ডানা। আমরা জানি যে মানুষের হাত এবং বাদুড়ের ডানা উভয়ই যে মৌলিক গঠন, এই মৌলিক গঠন এক, অর্থাৎ উভয় ক্ষেত্রেই একই প্রকার হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালেঞ্জেস এই অস্থিগুলো নিয়ে গঠিত এবং কিন্তু তাদের কাজ আলাদা। উৎপত্তি গঠন এক কিন্তু কাজ আলাদা। এই ধরনের অঙ্গকে কি বলা হয়? সমস্ত অঙ্গ বলে। অর্থাৎ এই 2-17 মানুষের হাত আর বাদুড়ের ডানা। তাহলে এটা কার সঙ্গে মিলছে? ই অপশানের সঙ্গে মিলছে, সমস্ত অঙ্গ। তোমরা এবার কিন্তু পরীক্ষায় সমস্ত অঙ্গ খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু মনে রাখবে। কাকে সমস্ত এবং সমবৃত্তি অঙ্গ কাকে বলে? 2-18 লক্ষ্য করি, ex-situ সংরক্ষণ। ex-situ সংরক্ষণ মানে কি? ex-situ সংরক্ষণ মানে প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ। তাহলে প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে সংরক্ষণ করা হয়, তাকে তো ex-situ সংরক্ষণ বলে। এবং সেটা কি হতে পারে? চিড়িয়াখানা হতে পারে, বোটানিক্যাল গার্ডেন হতে পারে, জিঙ্ক ব্যাংক হতে পারে, ক্রায়ো সংরক্ষণ হতে পারে। এখানে দেখো জিঙ্ক ব্যাংক আছে, সি অপশানটা মিলেছে, জিঙ্ক ব্যাংক আমরা পেয়েছি, এই অপশানটা লিখবে, এটা আমরা পেয়েছি। এবার দেখো 2-19 আমরা লক্ষ্য করি, 2-19-এ কী আছে? বিশদ দৃশ্যটি বেছে লেখো। প্রথমে ACTH, GTH, MSH এবং CSF। দেখো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এবং এটাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটি কিন্তু হরমোন নয়, এটি হচ্ছে এক প্রকার পরিবর্তিত কলারস যা মস্তিষ্কের নিলয়, সুষুম্না কাণ্ডের যে গহ্বর, নিউরাল ক্যানেল বা ওকে বলে কেন্দ্রীয় নালী এবং হচ্ছে সাব অ্যারাকাইন প্রকোষ্ঠ, এই জায়গায় এই পরিবর্তিত কলারস থাকে, পুষ্টি প্রদান করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে এবং যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সুতরাং এই অপশানটা কিন্তু এদের সঙ্গে মিলছে না, এটি হচ্ছে হরমোন নয়, তাই বিশদ দৃশ্যটা CSF। 2-20 লক্ষ্য করো, যে স্নায়ুপথের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়, প্রতিবর্ত ক্রিয়া যে স্নায়ুপথে সম্পন্ন হয় তাকে বলা হয় প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্সার। কী লিখবে? প্রতিবর্ত চাপ লিখতে পারো বা রিফ্লেক্স আর্ক লিখতে পারো। তোমরা জানো যে প্রতিবর্ত চাপ যে স্নায়ুপথে হয় সে পথটি হচ্ছে কি? প্রথম হচ্ছে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। এই পথে কিন্তু স্নায়ুটা পরিবাহিত হয়। 2-21 লক্ষ্য করো, প্রথম শব্দ জোড় সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়ের শব্দ বসাও। কন্যা সন্তানের ক্যারিওটাইপ দিয়েছে 44টি অটোজোম এবং 2টি একই প্রকারের এক্স ক্রোমোজোম থাকে। মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম 2টি একই প্রকার হয়। পুত্র সন্তানদের ক্ষেত্রে ঠিক একই রকম, অটোজোমও কিন্তু একই হবে, অর্থাৎ
44টি অটোজোম থাকবে। এবং যেহেতু পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম ভিন্ন প্রকৃতির, একটি এক্স এবং একটি ওয়াই, সুতরাং এটি হবে একজন পুত্র সন্তানের জিনোটাইপ। 2-22 লক্ষ্য করো, মাছের পটকায় অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? আমরা জানি যে মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে 2-22, এটা হচ্ছে রেড গ্রন্থি। পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে কি? রেটিয়া মিরাবিলিয়া, নিশ্চয়ই এটা মনে থাকবে। আচ্ছা, 2-23 লক্ষ্য করব আমরা। 2-23-এ কী আছে দেখো, 2-23-এ আছে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। এই চারটি কিন্তু একটির মধ্যে আছে, সেটি হচ্ছে অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে জল দূষণ। কেমন? জল দূষণের জন্য এই ঘটনাগুলো ঘটে। নেক্সট আমরা এবার লিখব, এটা হচ্ছে জল দূষণ 2-23। তাহলে 2-23টা আমরা লিখব জল দূষণ। 2-24টা লক্ষ্য করো কি আছে? 2-24 হচ্ছে 9:3:3:1 এবং 1:2:1, এই দুটি অনুপাতের মধ্যে পার্থক্য কী? এই দুটি অনুপাতের মধ্যে পার্থক্য আমরা জানি যে 9:3:3:1 এটি হচ্ছে দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত। 9:3:3:1 দ্বিসংকর জননের F2 জনুর এটা ফিনোটাইপ, এটা যে F2 জনুর ফিনোটাইপ অনুপাত। আর কিন্তু এই 1:2:1 এটি এক সংকর জননের, এটি কিন্তু এক সংকর জননের, এটি কিন্তু এক সংকর জননের জিনোটাইপ অনুপাত। তাহলে প্রথমটা কিন্তু মনে রাখবে ফিনোটাইপ অনুপাত, আর দ্বিতীয়টা কিন্তু জিনোটাইপ অনুপাত। তাহলে এক সংকর জননের এটা কিন্তু জিনোটাইপ, ফিনোটাইপ না। ফিনোটাইপ হলে 3:1 হতো। তাহলে এটা একটু ঠিক করে লিখবে, অনেক সময় গুলিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা 2-24